আপনাদের সবাইকে আমন্ত্রণ সংবাদ দুপুরে, সাথে আছি আমি ফারহানা লোপা। আমি শাহনাজ সারিয়া। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ দুপুরের শিরোনামগুলো। 28 বছর পর ডাকসুর ভোট অনুষ্ঠিত, একটি হলে কারচুপির প্রমাণ, সুষ্ঠু হয়েছে দাবি ভিসি। ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান ছাত্রদল ও বামজোট সহ কয়েকটি প্যানেলের, পুনর্নির্বাচন দাবি। ভিডিও কনফারেন্সে হাসিনা মোদি আলোচনা, সন্ত্রাস বন্ধে যৌথ পদক্ষেপ নিতে চায় দুই দেশ। শুনছিলেন সংবাদ দুপুরের শিরোনামগুলো, এবারে জানাবো বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভোটের শুরুতে সকাল 8টায় কুয়েতমৈত্রী ও রোকেয়া হলে খালি ব্যালট বক্স না দেখানোই বিক্ষোভ করেন ছাত্রীরা। এতে কুয়েতমৈত্রী হলে ভোট বন্ধ থাকে প্রায় 3 ঘন্টা। পরে বেলা 11টা 10 মিনিটে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকাল 5টা 10 মিনিট পর্যন্ত, জানিয়েছেন উপাচার্য মোহাম্মদ সামাদ। এদিকে রোকেয়া হলে 8টা থেকে সোয়া 1 ঘন্টা বন্ধ থাকার পর ভোট শুরু হলেও পৌনে 12টার দিকে আবার বন্ধ হয়ে যায়। কুয়েতমৈত্রী হলের ঘটনা তদন্তে উপাচার্যের নেতৃত্বে 4 সদস্যের কমিটি করা হয়েছে। কুয়েতমৈত্রী হলের শিক্ষার্থীরা জানান, ভোট গ্রহণের শুরুতে খালি ব্যালট বক্স না দেখানোই কুয়েতমৈত্রী হলে ভোট শুরু করতে দেয়নি প্রার্থী ও ভোটারদের একাংশ। কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। ব্যালট পেপারে আগেই সিল দেয়া ছিল বলে অভিযোগ তাদের। এ সময় হলের সামনে কিছু ব্যালট পেপার ফেলে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে সেখানে গিয়ে প্রক্টর জানান, শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পাওয়ার বরখাস্ত করা হয়েছে হলের প্রভোস্টকে। ভালনারেবল ইনস্টিটিউটের অধ্যাপক মাহবুবা নাসরিনকে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। আমরা কোনো ধরনের অনিয়মের সাথে যুক্ত হই তাহলে সেটা আমাদের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করবে। দুঃখজনক হলেও যে কোনোভাবেই হোক এই ধরনের একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে আমরা কখনো এই দায় অস্বীকার করতে পারি না। সুতরাং আমরা এটা ব্যবস্থা নিব, যদি ভোট দিয়ে শেষ না করতে পারে ওই সময়ের মধ্যে আমাদের এই হল গেটের মধ্যে যারা থাকবে, যত সময় লাগে তত সময় পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ডাকসু নির্বাচনে ভোট সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান। বেলা 12টার দিকে শহীদুল্লাহ হল পরিদর্শন শেষে একথা জানিয়েছেন তিনি। উপাচার্য বলেন, 2-1টি জায়গায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে এবং সাথে সাথে সেসব জায়গায় ব্যবস্থাও নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভোটে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও মন্তব্য করেছেন তিনি বলেন, যতক্ষণ শিক্ষার্থীদের লাইন থাকবে ততক্ষণ পর্যন্ত ভোট নেওয়া হবে। যখনই শুনলাম যে এই ধরনের একটি অনভিপ্রেত ঘটনা ঘটছে, তাৎক্ষণিক কিন্তু সিদ্ধান্ত নিয়েই ব্যবস্থা নিয়েছি। প্রভোস্টকে অলরেডি অব্যাহতি দেওয়া হয়েছে এবং তদন্ত কমিটি একটা করেছি। কেননা এই ধরনের দুর্নীতি, কোনো ধরনের জালিয়াতি, নৈতিকতা পরিপন্থী কোনো কাজের সাথে যারা যেভাবেই জড়িত হোক না কেন, সেগুলো কোনো ক্রমেই বরদাস্ত করব না। এদিকে দুপুর সোয়া 1টায় ছাত্রলীগ ছাড়া অন্য সব প্যানেলের প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। পাশাপাশি আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে তারা। পরে ক্ষুব্ধ প্রার্থীরা বিক্ষোভ মিছিল বের করে রোকেয়া হলের সামনে যায়। এ সময় বাম ছাত্র সংগঠন, প্রগতিশীল ছাত্রজোট, সাধারণ শিক্ষা অধিকার পরিষদ এবং স্বতন্ত্র প্যানেলের প্রার্থী ও সমর্থকরা মিছিলে অংশ নেয়। দুপুরে রোকেয়া হলের সামনে সাধারণ শিক্ষার্থীরাও বিক্ষোভ করে। এই নির্বাচনকে আমরা ঘৃণাভরে সকলে মিলেই প্রত্যাখ্যান করছি এবং একই সঙ্গে আমরা নির্বাচনকে বাতিল করে পুনঃ তফসিল দেওয়ার দাবি করেছি। আমরা বলতে চাই, এই নির্বাচনে আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো কিন্তু পুনঃস্পষ্ট হয়েছে, যে আমরা যে দাবিগুলো করেছিলাম সেই দাবিগুলো আমার পুনঃস্পষ্ট হয়েছে যে ভোট কেন্দ্র কখনো হলের মধ্যে সম্ভব না। ডাকসু নির্বাচনের আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি সহকর্মী নূরে আলমের কাছে। নূরে আলম, সব মিলিয়ে ভোট কেমন হলো? কিছুক্ষণ আগেই বলা যায় যে ভোট গ্রহণ শেষ হয়েছে। আমরা জানি যে ছাত্রলীগ ছাড়া অন্য সব প্যানেলের প্রার্থীরা ভোট বর্জন করেছেন, তো সার্বিক খবরাখবর সবশেষ আপনার কাছে কি আছে?
কিছুক্ষণ আগে ভোট গ্রহণ আসলে আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা, কিন্তু আসলে এখনো শেষ হয়নি, কারণ এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল যতক্ষণ পর্যন্ত ভোটার থাকবে ততক্ষণ পর্যন্ত ভোট নেওয়া হবে। আমি এই মুহূর্তে রয়েছি রোকেয়া হলে। রোকেয়া হলের ভোট দুপুর 12টার পর থেকে বন্ধ আছে এই শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে। এখন রোকেয়া হলের পরিস্থিতি একেবারেই শান্ত, এখানে কোনো বিক্ষোভরত শিক্ষার্থী নেই। আমি যদি দর্শকদের সেই চিত্র দেখাই, দর্শকরা বুঝতে পারবেন যে এখন এখানে কিছুক্ষণ আগে এখানে বিক্ষোভে উত্তাল ছিল রোকেয়া হলের ভেতরে। রোকেয়া হল কর্তৃপক্ষ বলছে যে এই মুহূর্তে আসলে কোনো গণমাধ্যম কর্মীকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। তারা বলছে এই মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে, বিকেল 3টা থেকে আবার তারা ভোট নেওয়া শুরু করবে বলে আমাদেরকে এরই মধ্যে জানিয়েছেন, এবং তখন আবার গণমাধ্যম কর্মীদেরকে ভেতরে প্রবেশ করতে দিবে তারা। আর এর বাইরে রোকেয়া হলে যে বিষয়টি নিয়ে এই অস্থিতিশীলতা তৈরি হয়েছিল সেটি হচ্ছে সকালবেলা বিশ্ববিদ্যালয় প্রশাসন আগেই ঘোষণা দিয়েছিল যে সকালবেলা ভোটের আগে যে ব্যালট বাক্সগুলো আছে সেগুলো শিক্ষার্থীদের সামনে খোলা হবে, কিন্তু রোকেয়া হলে 9টি ব্যালট বাক্সের ভেতরে 6টি ব্যালট বাক্স খোলা হয়েছিল, বাকি 3টি খোলা হয়নি। পরে ছাত্রীরা এটি নিয়ে প্রতিবাদ জানানোর পরে সকালবেলা প্রথম দফায় 1 ঘন্টা ভোট স্থগিত থাকে। এর পরবর্তীতে 9টার পরে আবার ভোট গ্রহণ শুরু হলে পরে আবার ছাত্রীরা যখন তাদের দাবি জানায় যে ওই বাকি 3টি ব্যালট বাক্স আমাদেরকে দেখাতে হবে, তখন আবার প্রশাসন নাকচ করলে এরপরে তারা আবারও বিক্ষোভে নামে এবং সেখানে প্রায় 3 ঘন্টা ব্যাপী প্রভোস্টের কার্যালয়ে তারা ঘেরাও করে রাখে। এক পর্যায়ে বিক্ষোভরত ছাত্রীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যালট বাক্স বের করে নিয়ে আসে এবং সেখানে আমরা দেখতে পাই যে সে ব্যালট পেপারগুলো সিল ছাড়া। আমরা তখন এই শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করলাম যে কোন আশঙ্কার প্রেক্ষিতে আপনারা আসলে এই ব্যালট বাক্সগুলো বের করে নিয়ে আসলেন। তারা বলছেন যে তাদের রোকেয়া হলে যে পরিমাণ ভোটার রয়েছে তার থেকে বেশি ব্যালট পেপার নিয়ে আসা হয়েছে এবং এই ব্যালট পেপারগুলো দিয়ে ভোট কারচুপির আশঙ্কা করছিলেন তারা। এরই প্রেক্ষিতে এই কর্মসূচি চালায় তারা, এই কর্মযজ্ঞ চালায় তারা। এর বিপরীতে আরেকটি ছাত্রীদের পক্ষ সেখানে বিক্ষোভ করে এই কর্মসূচির প্রতিবাদে। তারা বলে যে নির্বাচনকে বানচাল করতে মিথ্যা অভিযোগ তুলে এই কাজ করেছে এই ছাত্রীরা। আমরা সেই ছাত্রীদের সাথেও কথা বলেছিলাম, তারা বলছে যে নির্বাচনকে বানচাল করার জন্য মূলত এটি তারা করে। এর আগে আমরা দেখেছি কবি সুফিয়া কামাল হলেও একই ঘটনা ঘটে। সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষকে প্রায় ঘণ্টাখানিক অবরুদ্ধ করে রাখে এবং সেখানেও ভোট গ্রহণ 1 ঘন্টা বন্ধ ছিল। পরবর্তীতে প্রাধ্যক্ষ এসে আন্দোলনরত ছাত্রীদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করে এবং ছাত্রীরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে অভিযোগ করেছিল সেগুলোর স্বচ্ছতা তৈরি করার জন্য ছাত্রীদেরকে পুরো হলের সবগুলো রুম তল্লাশি করে দেখায়। পরবর্তীতে আবার সেসব হলে ভোট গ্রহণ শুরু হয়। তার আগে আমরা ছাত্র হলগুলোতে আমি ঘুরেছি এবং সেখানে দেখেছি যে ভোট মোটামুটি সুষ্ঠুভাবে হচ্ছে, তবে দীর্ঘ লাইন আমরা সেখানে দেখেছি এবং এই লাইনের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে যেহেতু 28 বছর পরে নির্বাচন হচ্ছে এবং একজন শিক্ষার্থীকে 38টি করে ভোট দিতে হচ্ছে, এই 38টি ভোট দেওয়ার জন্য তাদের সময় লাগছে, এর ফলে লাইন আসলে শেষ হচ্ছে না এবং ভোট গ্রহণ প্রক্রিয়াটি ধীরে হচ্ছে, এটি নিয়ে আশঙ্কা করার কিছু নেই। আর কিছুক্ষণ আগেই বলতে গেলে ছাত্রলীগ ছাড়া বেশিরভাগ বড় সংগঠনগুলো নির্বাচন বয়কট করেছে। ছাত্র দলের ভিপি প্রার্থী কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছে, তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নির্বাচনকে বয়কট করেছে। এর আগে প্রগতিশীল ছাত্র জোটের ভিপি প্রার্থী লিটন নন্দী মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে, তিনিও একই রকম অভিযোগে নির্বাচনকে বয়কট করে এবং তিনি জানান যে আবার পুনঃতফসিল করে এই নির্বাচন নিতে হবে এবং নির্বাচন না নিলে কঠোর আন্দোলন করা হবে। এরই মধ্যে তারা কর্মসূচি দিয়েছে, কালকে ক্লাস পরীক্ষা অবরোধ কর্মসূচি তারা দিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে, সেই সাথে ছাত্র দলের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল বের করে এবং তারা বলে যে তারা আলোচনা করে পরবর্তীতে তাদের কর্মসূচি দেবে বলে ছাত্র দলের নেতাকর্মীরা আমাদেরকে জানায়। এই সার্বিক বিষয়টি নিয়ে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাকে বলেছেন যে নির্বাচন এখন পর্যন্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু হয়েছে এবং তারা যখনই কোনো অভিযোগ পাচ্ছেন তখনই সেটি তদন্ত করে সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন। তিনি উদাহরণ হিসেবে কুয়েত মৈত্রী হলের ঘটনাটি বলেছেন, সেখানে কারচুপির অভিযোগ আসার সাথে সাথে প্রমাণ পাওয়ার সাথে সাথে সেখানকার প্রাধ্যক্ষকে প্রত্যাহার করা হয়েছে এবং তার নেতৃত্বে উপাচার্যের নেতৃত্বে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেছেন এই তদন্ত হওয়ার পর, তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে জড়িত যে থাকবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে, তিনি বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই ভালো আছে এবং তারা যাতে এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে
সেজন্য সব ধরনের ব্যবস্থা এরই মধ্যে নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতিটির মোড়ে মোড়ে পুলিশ, র্যাব সহ গোয়েন্দা বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন এবং তারা তাদের দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। এবার যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আল রাফি। রাফি, কতটি হলে কারচুপির প্রমাণ পাওয়া গেছে, সেগুলোতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আর ছাত্রলীগ ছাড়া বাকি সংগঠনগুলো ডাকসু নির্বাচন বয়কট করেছে এবং তারা ক্যাম্পাসে কিন্তু অনির্দিষ্টকালে ধর্মঘটের ডাক দিয়েছে। সবশেষ কি কি অবস্থা সেখানে বিরাজ করছে আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। আমাদের সহকর্মী নুরে আলম পিন্টু খুব সুন্দরভাবে পুরো ক্যাম্পাসের চিত্র তিনি তুলে ধরেছেন। এই মুহূর্তে আমি যে জায়গাটির অবস্থান করছি, কিছুক্ষণ আগে প্রগতিশীল ছাত্র জোট অর্থাৎ বাম ছাত্র সংগঠনের সাথে যারা কোটা নিয়ে আন্দোলন করেছে, নুরু, রাশেদ থেকে শুরু করে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তারা সবাই সংবাদ সম্মেলন করে এই নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন। তারপর তারা বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভ মিছিল করে যতগুলো হল রয়েছে, হলের সামন দিক দিয়ে তারা মিছিল নিয়ে যাওয়ার প্রকালে সবাইকে তারা হাত দিয়ে তাদের মিছিলে অংশগ্রহণ করার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এবং তারই প্রেক্ষিতে হলগুলোর সামনে থেকে ছাত্রলীগের সদস্যরা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে তাদের যে অভিমত সেটি তারা ব্যক্ত করছেন। এখন বলা যায় যে ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে যে সময়, সেই সময়টা শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিছুটা এই মুহূর্তে শেষ 1 ঘন্টায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে দুপুর 1টা থেকে 2টা এই সময়টার মধ্যে। তবে সেই উত্তেজনা বা এতটা আপনার পর্যায়ে যায়নি। শুধুমাত্র বাম ছাত্র সংগঠন এবং রোকেয়া হলের যে কয়েকজন শিক্ষার্থী এইতে অংশগ্রহণ করেছে। এই মুহূর্তে বলা যায় যে বিশ্ববিদ্যালয়ে যেহেতু একটু পরে ভোট গণনার কার্যক্রম শুরু হবে, আরেকটা উত্তেজনা বিরাজ এটা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে পুলিশ প্রশাসনের একটা সমন্বয় করে তারা এই বিষয়টি তারা তদারকি করছেন। আমার সাথে সংযুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমার আরেক শাহাদাত স্বপন। তিনি সারাদিন কার্জন হলে ছিলেন। আপনারা জানেন যে ওখানে অনেকগুলো হল রয়েছে, শহীদুল্লাহ হল, ফজলুল্লাহ হল, 21শে হল এবং পাশাপাশি সুফিয়া কামাল হল, এবং অনেকক্ষণ তিনি রোকেয়া হলে অবস্থান করেছিলেন। আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি অনেকক্ষণ ধরে সেই ভোর 6টা থেকে আপনি অবস্থান করছেন, এই হলগুলো পরিদর্শন করছেন, সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। কি দেখলেন, কি মনে হলো? আপনিও তো এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। ডাকসু নির্বাচন হলো 28 বছর পর। আপনার পর্যবেক্ষণটা আসলে কি বলবেন আপনি? পর্যবেক্ষণটা দেখুন, সকালে যখন ভোট শুরু হয়, ভোট কিন্তু বলা যায় যে মোটামুটি সুষ্ঠুভাবে শুরু হয়েছিল। তবে প্রথম ছন্দপতন হয় আসলে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে, যেখানে জানেন যে বেশ কিছু ব্যালট বাক্স পাওয়া গিয়েছিল, যেগুলি একটি ব্যাগে ছিল, এবং সেটি থেকেই কিন্তু সেখান থেকে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়। এবং বিক্ষুব্ধ হওয়ার পর কিন্তু সেখানে তাদের প্রতিবাদের মুখে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানকার প্রভোস্টকে অব্যাহতি দেন, এবং নতুন একজন প্রভোস্টের পর ঘণ্টা দেড়েক পর কিন্তু ভোট গ্রহণ শুরু হয় এবং নতুন প্রভোস্ট নিজের দায়িত্ব নিলেন। এবং পরবর্তীতে দ্বিতীয় দফায় যখন আসলে বিক্ষোভটা আরেকবার দানা বাঁধতে থাকে, সেটি হলো রোকেয়া ঘটনাটিতে। রোকেয়া হলের ঘটনায় আপনি জানেন যে সেখানেও কিন্তু একটি ব্যালট বাক্স ভর্তি, একটি ব্যালট পেপার ভর্তি একটি বাক্স পাওয়া গিয়েছিল নির্বাচন যে বুথ আছে, বুথের বাইরে, অর্থাৎ নির্বাচন কেন্দ্রের বাইরে, যেটির জন্য আসলে সেখানকার শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়। এবং পরবর্তীতে এই বিক্ষোভ কিন্তু রোকেয়া হল থেকে ছাড়িয়ে বলা যায় যে রোকেয়া হলের বাইরে চলে আসে, কারণ তখন সেখানে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মাহফুজুর রহমান অবস্থান করছিলেন। তাকে ঘিরে কিন্তু সেখানে রোকেয়া হলের শিক্ষার্থীরা সহ বাইরের অন্যান্য যেসব ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিয়েছে, তারাও সে বিক্ষোভে যোগ দেয়। এবং পরবর্তীতে সেখানে চিফ রিটার্নিং কর্মকর্তা প্রায় আধা ঘন্টা মতো অবরুদ্ধ থাকেন। পরবর্তীতে তাকে যদিও বের করে নিয়ে আসা হয়, কিন্তু সেই রোকেয়া হল থেকে কিন্তু বলা যায় যে বিক্ষোভটা বের হয়ে আসে। এবং মধুর ক্যান্টিনে যখন অন্যান্য ছাত্রলীগ বাদে অন্যান্য ছাত্র সংগঠনগুলো যখন নির্বাচন বয়কটের ঘোষণা দেয় এবং যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে থাকে, দুইটা বিক্ষোভ একসাথে হয়ে সব বলা যায় যে ছাত্রলীগ বাদে অন্যান্য যেসব ছাত্র সংগঠন নির্বাচনে অংশ নিয়েছিলেন, তারা সবাই নির্বাচনটি বয়কট করেছেন। যারা এই নির্বাচনটি বয়কট করেছেন, ছাত্রলীগ ছাড়া প্রগতিশীল অর্থাৎ বাম ছাত্র সংগঠনগুলো রয়েছে, আমি দেখলাম স্বতন্ত্র যারা নির্বাচনে দাঁড়িয়েছে তারা বয়কট করেছে, এবং যারা কোটা নিয়ে আন্দোলন করেছে অর্থাৎ নুরু, রাশেদ থেকে শুরু করে তারা এখন একত্রে হয়ে তারা কি কাজগুলো করছেন?
আপনার কাছে কি তারা এখন মূলত যেটি বলতে চাচ্ছেন যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যেসব কর্মকর্তারা ছিলেন তাদের পদত্যাগ দাবি করছেন, এবং রোকেয়া হল থেকে যখন বিক্ষোভটা ভিসির বাসার দিকে আসতে থাকে তখন ভিসির বাসার সামনে কিন্তু ব্যাপক বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন। তাদের উপস্থিতিতে সেখানে বিক্ষোভে যে স্লোগানগুলি তারা দিয়েছে মূলত সেখানে ভিসির পদত্যাগের দাবিও তারা করেছেন, এবং তারা বলেছেন যে পুনঃ তফসিল ঘোষণা করতে হবে, পুনঃ তফসিল ঘোষণা করে নতুন করে ভোটের শিডিউল ঘোষণা করে নতুন করে ভোটের আয়োজন করতে হবে। এছাড়া তারা আগামীকাল নতুন কর্মসূচি দেন এবং আগামীকাল থেকে তারা ধর্মঘটের কর্মসূচিও দিয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা কিন্তু এই বিক্ষোভ অব্যাহত রাখবেন। ধন্যবাদ আপনাকে। কথা বলছেন আমার সহকর্মী। এখন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যেহেতু আনুষ্ঠানিকভাবে একটি হল ছাড়া, কুয়েত মৈত্রী হল ছাড়া ভোট গ্রহণ মোটামুটি শেষ হয়েছে, এখন যেহেতু অনেকগুলো ছাত্র সংগঠন ভোট থেকে বয়কট হয়েছে, তো এই মুহূর্তে আসলে ভোট গণনার পালা রয়েছে, তারা বিক্ষোভ করছেন ভোট বাতিলের দাবিতে। এখন ক্যাম্পাসের পরিস্থিতি আসলে কি হয় সেটি আসলে দেখার বিষয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কতটা শক্তভাবে এই পরিস্থিতিটা মোকাবেলা করে সেটি আসলে দেখবার বিষয় রয়েছে। আমরা অপেক্ষা করছি, আসলে সারাদিন থেকেছিলাম আমরা, এবং আমরা যতক্ষণ বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সব কার্যক্রম শেষ না হয় ততক্ষণ না পর্যন্ত দর্শক আমরা আপনাদের সাথেই আছি। এই ছিল আমার কাছে এখনকার মতো। ডাকসু নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী। দেশের আগামী নেতৃত্ব তৈরি হয় ছাত্র সংসদ নির্বাচনে। ডাকসুর নেতৃত্বে থাকা ছাত্র নেতারাই অতীতে প্রথম সারিতে ছিলেন স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে। এবারের ভোটেও তার ব্যতিক্রম হবে না বলে মনে করেন সাবেক ভিপি আখতারুজ্জামান। আর মুজাহিদুল ইসলাম সেলিম বলছেন, ছাত্রদের মৌলিক অধিকার রক্ষায় নিয়মিত নির্বাচন জরুরি সব বিশ্ববিদ্যালয়ে। রাজনীতির তারকা হওয়ার প্রথম সোপান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। গণতান্ত্রিক মূল্যবোধ ও বাঙালির স্বাধিকার আন্দোলনের সূতিকাগারও ছিল এখানেই। শুরু থেকে 1990 পর্যন্ত ডাকসুর ভিপি জিএস হয়েছেন 48 জন। এর মধ্যে আছেন 69-এর গণ অভ্যুত্থানের নেতা তোফায়েল আহমেদ। অগ্নিকন্যা খ্যাত মতিয়া চৌধুরী ডাকসুর জিএস ছিলেন 1963-64 মেয়াদে। 90-এর আন্দোলনে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আখতারুজ্জামান টানা দুবার জিএস, 83-তে হন ভিপি। তার পাশে জিএস হিসেবে ছিলেন জিয়াউদ্দিন বাবলু। ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান মনে করেন, আগামী নেতৃত্ব তৈরিতে বড় ভূমিকা রাখবে এবারের নির্বাচনও। এইখানে যে নেতৃত্ব হবে সেই স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ, গণতন্ত্রের চেতনায় উদ্বুদ্ধ নেতৃত্ব হবে। তাই এই ডাকসু নির্বাচনটা হচ্ছে নেতাকে তৈরি করার, তার গুণগত উৎকর্ষ করার এবং তার ভবিষ্যৎ ব্যক্তিত্ব, কমিটমেন্ট তৈরি করার একটা মাধ্যম। স্বাধীনতা উত্তর বাংলাদেশে ডাকসুর প্রথম নির্বাচিত ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম। তাঁর প্রত্যাশা, ছাত্রদের মৌলিক অধিকার রক্ষায় ডাকসুর পাশাপাশি সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন হওয়া জরুরি। 28 বছর পরে ইলেকশন হলো, তার মানে সব অপরাধ স্থলন হয়ে গেল এটা না। বছর বছর ইলেকশন দিতে হবে, এবং একাডেমিক ক্যালেন্ডারে যেমন নাকি পরীক্ষার তারিখ নির্ধারিত থাকে, ওই একইভাবে কবে ইলেকশন হবে সেইটাও নির্ধারিত থাকতে হবে। 1963-64-র ভিপি রাশেদ খান মেনন এখন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি। 3 মেয়াদে ছিলেন সংসদ সদস্য, ছিলেন মন্ত্রীও। ডাকসুর নেতৃত্ব দেয়া মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের আহ্বায়ক। বর্তমান সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুরের পর ডাকসুর ভিপি হন আমানুল্লাহ আমান। এখন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্বে আছেন তিনি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদ দূর করতে বাংলাদেশ বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 36টি কমিউনিটি ক্লিনিক এবং 4টি প্রকল্প উদ্বোধন শেষে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি নিয়েছে। এদেশের মাটিতে কোনো ধরনের সন্ত্রাসী সংগঠনকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানিয়েছেন শেখ হাসিনা। গত এক দশকে নিরাপত্তা, বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন খাতে ভারত বাংলাদেশের সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। ভিডিও কনফারেন্সে বাংলাদেশের রূপকল্প 2021 এবং 2041 বাস্তবায়নে ভারত সবসময় পাশে থাকবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 5 বছরের চেয়ে আগামী 5 বছরে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেন নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে
আমাদের এ অঞ্চল এবং এর বাইরে সন্ত্রাসবাদ দূর করতে আমরা বদ্ধপরিকর। বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে এবং সন্ত্রাসবাদী সংগঠনকে কখনোই বাংলাদেশের মাটিতে আশ্রয় প্রদান করা হবে না। গ্যাসের দাম বাড়াতে আজ থেকে গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। কারওয়ান বাজারের TCB অডিটোরিয়ামে সকাল 10:30টা থেকে এই শুনানি শুরু হয়। শুরুতে গ্যাসের দামের ওপর একটি প্রস্তাবনা উত্থাপন করে পেট্রোবাংলা। পরে গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি GTCL প্রস্তাবিত সঞ্চালন লাইনের চার্জের ওপর শুনানি শুরু হয়। বিতরণ কোম্পানিগুলো গ্রাহক পর্যায়ে এক বার্নারের গ্যাসের চুলা 750 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা, 2 বার্নারের চুলা 800 টাকা থেকে বাড়িয়ে 1200 টাকা করার প্রস্তাব করে। এছাড়া মিটারযুক্ত চুলার ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম 9 টাকা 10 পয়সা থেকে বাড়িয়ে 13 টাকা 65 পয়সা করার প্রস্তাব দেয়া হয়। গ্যাসের দাম বাড়ানোর এই গণশুনানি চলবে 14 মার্চ পর্যন্ত। এই ছিল এখনকার সংবাদে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন দেখার।